হ্যালো ক্লাস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে। আমি জানি আপনারা সবাই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করতে জানেন, এ কারণে কিভাবে বা কী উপায় মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করবেন সেটা আর দেখাচ্ছি না। আমরা সরাসরি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা সাধারণত ব্যবহার করি প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তার মানে বোঝা গেল এটা যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন প্রোগ্রাম। আচ্ছা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আমরা মেনুগুলোর সাথে পরিচিত হই। প্রথমে আছে ফাইল, তারপর আছে হোম, তারপরে ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ এবং অ্যাডিন্স। প্রত্যেকটা মেনুর কাজ এবং প্রত্যেকটা মেনুর রিবনের প্রত্যেকটা গ্রুপের কাজ যখন আমরা প্রপারলি শিখতে পারবো, তখন মনে করব যে আমরা একটা সুন্দর সুষ্ঠু প্রেজেন্টেশন দেওয়ার জন্য উপযুক্ত বা তৈরি হয়েছি। প্রথমে জেনে নেই পাওয়ার পয়েন্টে ব্যবহারকৃত যে অংশটি আমরা দেখতে পাই, অর্থাৎ যে জিনিসটার উপরে আমরা প্রেজেন্টেশন দেই, যেটাকে আমরা সহজ কথায় পেজ বলে থাকি। হ্যাঁ, পেজ আমরা বলেছিলাম যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেছিলাম, তখন প্রত্যেকটা পেজ মানে যেখানে আমরা লিখতাম সেটাকে বলা হতো পেজ। যখন আমরা এক্সেলে গিয়েছিলাম তখন সেটাকে বলতাম শিট। কিন্তু তাহলে কি যখন আমরা পাওয়ার পয়েন্টে আসবো তখন কি ডিফারেন্ট কিছু হবে এটার নাম? জি অবশ্যই, এটার নাম হবে স্লাইড। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে প্রত্যেকটা পেজ আসবে সেগুলোকে বলা হবে স্লাইড। আচ্ছা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আপনি যখন ওপেন করবেন তখন আপনি বাই ডিফল্ট হোম মেনুতেই চলে আসবেন। অর্থাৎ আপনি কিন্তু ফাইলে থাকছেন না, আপনি থাকছেন হোম মেনুতে। আমাদের সামনে কিন্তু হোম মেনু রিবন চলে আসছে। একটা কথা হচ্ছে গিয়ে, মাইক্রোসফট এক্সেলে আমরা যখন লিখতে চাচ্ছিলাম তখন শিটের ভিতরে আমরা লিখেছি, ডাইরেক্টলি টাইপ করেছি। যখন আমরা ওয়ার্ডে লিখেছিলাম তখন আমরা কার্সার দেখতে পেয়েছি, ডাইরেক্টলি টাইপ করেছি এবং লেখা চলে আসছিল। কিন্তু যখন আমরা পাওয়ার পয়েন্টে চলে আসব তখন কিন্তু আমাদের লেখার জন্য আলাদা টেক্সট বক্স ব্যবহার করতে হবে। এখন আপনি বলতে পারেন, আমি যখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ক্লিক করেছি দেন সাথে সাথে আমাকে এভাবে লিখতে দিয়েছে। এই যে কার্সার আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ সেখানে লেখা থাকবে কি ক্লিক টু অ্যাড টাইটেল, সেখানে ক্লিক করলেই আমরা লিখতে পাচ্ছি। এখন একটু যদি আপনি ভালো করে তাকিয়ে দেখেন, এটাকে কিন্তু মুভমেন্ট করানো যায়। অর্থাৎ এটা হচ্ছে কি জাস্ট লাইক এ টেক্সট বক্স, অর্থাৎ টেক্সট বক্সটা ড্র করা আছে, সেখানে আপনি লিখতেছেন। বিষয় হচ্ছে গিয়ে তার মানে স্লাইডের উপর টেক্সট বক্স আপনাকে হয় ডিফল্টভাবে দিয়ে দেওয়া হয়েছে কিংবা আপনাকে এনে তারপরে লিখতে হবে। তার মানে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যেই কাজ করব সবই অবজেক্ট, সাবজেক্ট নয়। কিন্তু টেক্সট বক্স হোক, শেপ হোক, তারপরে হচ্ছে গিয়ে টেবিল হোক, চার্ট হোক, ক্লিপ আর্ট হোক, সবই আমাদেরকে অবজেক্ট হিসাবে এনে নিতে হবে। আচ্ছা, তার মানে লেখালেখি সব কিছু ক্লিয়ার। এখন যদি আমরা টেক্সট বক্সের ভিতরে টাইপ করি কম্পিউটার, দেন আমরা টাইপ হয়ে গেল। আমরা কম্পিউটারে সচরাচর সবাই টাইপ করতে পারি। তারপরে হচ্ছে গিয়ে এর নিচে কম্পিউটার সম্পর্কে আপনি যদি কিছু লিখতে চান তাহলে এখানে লিখবেন। এখন এই স্লাইডগুলো পরের স্লাইডটা আমি কিভাবে নেব? একটা স্লাইডের উপরেই কি সবসময় থাকবো? না, আমরা এখানে যদি দেখেন স্লাইড নামক একটি গ্রুপ আছে, এখানে আপনি ক্লিক করলে আপনাকে ডিফল্টভাবে স্লাইড দিয়ে দেবে, এভাবে একটার পর একটা স্লাইড দিয়ে দেবে। এখন আপনি স্লাইডের একটু ডিফারেন্ট কিছু চাচ্ছেন, যে আমি এই স্লাইডগুলো এভাবে চাচ্ছি না, একটু ভিন্ন রকমের কিছু চাচ্ছি, সেক্ষেত্রে আপনি এই যে স্লাইডের যে অ্যারো বাটনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ভিন্ন ভিন্ন স্টাইলে স্লাইডের লেআউট দেওয়া আছে, জাস্ট আপনি এখান থেকে নিয়ে ব্যবহার করবেন। দেন আমি জানি আপনারা সবাই এখানে ক্লিক করলেই এখানে চলে আসবে, অতএব আপনি ক্লিকটা যে পারেন, এটা সবাই যে পারেন এটা কিন্তু আমি নিশ্চিত হয়ে গেলাম। তারপরে যদি কেউ না পারেন তাহলে আপনি জানাবেন যে আমি ক্লিক কিভাবে করতে হয়, সেটাকে যদি এক্সপ্লেন করার কোনো উপায় থাকে দেন আমি বলে দেব। আচ্ছা, এখন যদি আমাদের একদম হোয়াইট একটা স্লাইডের প্রয়োজন হয় তাহলে আমরা ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব, এবং যদি আমাদের টাইটেল নিচে টাইটেলকে ডিসক্রাইব করার জন্য কোনো কিছু হয় তাহলে টাইটেল স্লাইড, আবার টাইটেলের সাথে ছবি বা অন্য কোনো কন্টেন্ট দিতে তাহলে টাইটেল অ্যান্ড কন্টেন্ট, এইভাবে আমরা প্রত্যেকটা স্লাইডকে নিয়ে কাজ করব। এখন যদি আপনি এখানে 1 লিখেন
দেন আমরা পরের স্লাইডে কম্পিউটার তো লেখাই আছে, আর এই স্লাইডে আমরা 2 লিখে দিলাম। আপনার যদি মনে হয় এই যে 2 নাম্বার স্লাইডটাকে আপনি সবার শুরুতে দিবেন, সেটা কি আপনি করতে পারবেন? হ্যাঁ, জাস্ট মাউসটাকে ড্র্যাগ করে উপরে ছেড়ে দিন, 2 নাম্বার স্লাইডটা ওখানে চলে আসবে। মাউস ড্র্যাগ কিভাবে করলাম? মাউসে তো 2টা বাটন, একটা লেফট, একটা হচ্ছে গিয়ে রাইট। আমি মাউসের লেফট বাটন চেপে ধরেছি, অর্থাৎ প্রেস করে রেখেছি। প্রেস করে রেখে জাস্ট এটাকে মুভমেন্ট করাচ্ছি। এই যে মুভমেন্ট দেখেন, মাউস পয়েন্টারের সাথে কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল মানে ঝিরঝির করতেছে, দেখতে পাচ্ছেন? এটা আপনি যেই দিকে ছেড়ে দিবেন আপনার স্লাইডটা ঠিক সেই দিকে নিয়ে যাবে। তো আমি প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে প্রথম, বা তৃতীয় থেকে প্রথম, বা প্রথম থেকে তৃতীয় সবগুলোই করতে পারবো অনায়াসে। এটাতে কোনো প্রকার কোনো প্রবলেম নাই। এখন আমার যদি প্রয়োজন হয় কম্পিউটার নামক স্লাইডটাকে 2টা স্লাইডে রূপান্তর করা, আমরা কি সেটা পারবো? হ্যাঁ পারবো। আমরা জাস্ট স্লাইডের উপর রাইট ক্লিক করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব, মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে দেখেন এখান থেকে ডুপ্লিকেট স্লাইড আছে, এখানে জাস্ট ক্লিক করে দেবেন, তাহলে 2টা স্লাইড হয়ে যাবে। এইখানে প্রেস করার পর আপনি অন্য অন্য কাজগুলো দেখে নেবেন। চাইলে আপনি নতুন করে স্লাইড করতে পারেন, চাইলে আপনি স্লাইডটাকে ডিলিট করতে পারেন, চাইলে স্লাইডে সেকশন করতে পারেন, লেআউটে চলে যেতে পারেন, স্লাইডকে রিসেট করতে পারেন, ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে পারেন। প্রত্যেকটাকে ক্লিক করে না আপনি একটু দেখে নেবেন, তারপরে যদি আপনি না পারেন আমি নেক্সট ক্লাসে কিন্তু বুঝিয়ে দেব। এগুলো না জাস্ট ক্লিক করার কাজ। আর আমরা সবাই নিউ স্লাইড, ডুপ্লিকেট স্লাইড এগুলোর মানে সবাই বুঝতে যেহেতু পারতেছি, সো ক্লাসটা আপনি কিন্তু টোটালি বুঝতে পারবেন। আর এখানে যদি তারপরে বুঝতে কারো অসুবিধা হয় তাহলে ভিডিওটা স্কিপ করে যেতে পারেন, কারণ এই ভিডিওটা তৈরি করা হয়েছে একমাত্র আমার ক্লাসের স্টুডেন্টদের জন্য। যদি এখানে নবাগত কেউ এসে থাকেন, তার যদি মতামত দেওয়া থাকে এই কাজটা এভাবে না হয়ে অন্যভাবে হওয়ার কথা, আপনি এই ভিডিওটা স্কিপ করে জাস্ট চলে যাবেন, আপনাকে এখানে আর প্রয়োজন নাই। আমার ক্লাসের স্টুডেন্টটা যেভাবে বলেছে যে আমি এইটা এভাবে বুঝতে পারবো, আমি জাস্ট ভিডিওটাকে সেভাবে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। এই ভিডিওটা জাস্ট আপনার জন্য নয়। ওকে, আমরা ক্লাসটাকে কন্টিনিউ করি। এখন যদি আমরা স্লাইডটাকে ডিলিট করে দিতে চাই, এখান থেকে ডিলিটে ক্লিক করে দেব, কিংবা স্লাইডটা সিলেক্ট আছে, যখন আমাদের এইরকম ইয়েলো একটা গ্রেডিয়েন্ট কালার শো করবে, দেন আমরা বুঝবো আমরা এই স্লাইডটাকে সিলেক্ট করা আছি। আমি যদি 1 নম্বর স্লাইডে ক্লিক করি, দেন এখন দেখেন 1 নম্বর স্লাইডটাই কিন্তু সিলেক্ট হয়ে আছে, অন্য কোনো স্লাইড কিন্তু সিলেক্ট হয়ে নাই। তার মানে আমরা যদি ডিলিট করতে চাই এই স্লাইডটাকে সিলেক্ট করা অবস্থায় কিবোর্ডের আপনি ডিলিট বাটনটাকে জাস্ট প্রেস করে দেবেন, স্লাইডটা ডিলিট হয়ে যাবে। তো আমি নিশ্চিত যে আপনারা সবাই স্লাইডকে ডিলিট করতে পেরেছেন এবং সবাই স্লাইডে কিছু না কিছু লিখতে পারছেন। আচ্ছা, দেন এখন আপনি কম্পিউটার কথাটাকে জাস্ট এভাবে ডট ডট না, আপনি জাস্ট এই যে টেক্সট বক্সের উপরে ক্লিক করেন, শেপটা জাস্ট স্মুথ হয়ে যাবে। ডট ডট না কিন্তু, তার মানে ভিতরের মানে টেক্সটগুলো পুরোপুরিভাবে সিলেক্ট হয়ে আছে। এখন চাইলে এটাকে আপনি ফন্টের ফেস মানে ফন্ট পরিবর্তন করে দিতে পারেন, এখান থেকে ফন্টের সাইজ পরিবর্তন করে দিতে পারেন, কিংবা সাইজ পরিবর্তন না করে এখান থেকে ইনক্রিজ করতে পারেন, অর্থাৎ ফন্টকে বাড়াতে পারেন। আবার চাইলে আপনি ডিক্রিজ করতে পারেন, অর্থাৎ ফন্টের সাইজকে কমাতে পারেন, বোল্ড করে দিতে পারেন, ইটালিক করে দিতে পারেন, আন্ডারলাইন করে দিতে পারেন, এগুলো আপনারা সব পারেন আগে থেকে। কিন্তু এই যে এস এর নিচে একটা হালকা ছায়া ছায়া আছে, মানে শ্যাডো যেটাকে বলা হয়, আমরা যখন টর্চ জ্বালাই বা কোনো একটা লাইটের রাত্রেবেলা যদি বিপরীতে যাই, তখন কিন্তু দেখবেন আমাদের একটা কিন্তু ছায়ার মতো পড়ে। হ্যাঁ, ডুপ্লিকেট একটা কপি, কালো কালো হালকা একটা ভাব, এইটার মতো না। দেখেন এখানে ক্লিক করার পর একটা শ্যাডো চলে আসছে, এই যে কম্পিউটার কথাটার পিছনে একটা জাস্ট হাইলাইটার একটা ভাব চলে আসছে, এটাকে জাস্ট শ্যাডো বলা হয়। আপনি কিন্তু এখানে প্রেস করে শ্যাডো ইউজ করতে পারেন। দেন আচ্ছা, ওই যে ডায়লগ বক্সটা চলে আসছিল, জাস্ট আমার এসের উপরে কিন্তু রাইট ক্লিক পড়ে গেছিলো, তার জন্য আসছিল। এখন পাশে আছে স্ট্রাইক থ্রো। হ্যাঁ, আমরা ওয়ার্ডে শিখেছিলাম স্ট্রাইক থ্রোর কাজ হচ্ছে গিয়ে যেই ওয়ার্ডটা লিখেছি তার মাঝ বরাবরকে কেটে দেওয়া। আপনি জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু মাঝ বরাবর কেটে দিতে পারেন। আমরা তো নিশ্চয়ই কম্পিউটার কথাটাকে কেটে দিব না, তার জন্য আমরা স্ট্রাইক থ্রোকে আবার সেকেন্ড টাইম প্রেস করে বাতিল করে দিচ্ছি। হ্যাঁ, এরপরে যে অংশটা দেখবো, এই অংশটা কিন্তু আমাদের ওয়ার্ডে ছিল না, এখানে কিন্তু নতুন। তার মানে এই যে সি এবং ও এবং এম, এই যে ক্যারেক্টারগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে না, এই ফাঁকা জায়গাটা বাড়ানো বা কমানোর কাজটা
করবে ইনি, এনার নাম হচ্ছে গিয়ে ক্যারেক্টার স্পেসিং। ঠিক আছে, মানে প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে জায়গা দিবে। এখান থেকে আপনি জাস্ট নর্মালি সবসময় থাকবে, আপনি এখান থেকে ক্লিক করে দেখে নেবেন যে কোনটাতে বড় মানে বেশি জায়গা নেয়, কোনটাতে কম জায়গা নেয়। ঠিক আছে, আচ্ছা এখন এই যে ছিল সেইন্স কেজ, এরা হচ্ছে গিয়ে 5 ভাই, ওয়ার্ডেও যেরকমের ছিল এইখানেও কিন্তু ঠিক সেই রকমেরই চলে আসছে, তাই না? আচ্ছা, আমরা এখান থেকে সবগুলো কাজ জানি, তারপরে যদি আপনার সমস্যা হয় আপনি কিন্তু আমাকে জানাবেন, আমি এইগুলো আবার সংশোধন করে দিব। এখন আমরা কিন্তু ফন্টের কালার সবাই পরিবর্তন করতে জানি, পছন্দের সব কালার আমরা দিতে জানি, তাই না? জাস্ট এখান থেকে কালারটাকে দিয়ে দিবেন। তার মানে দেখতে পাচ্ছি কি আমাদের কিন্তু সেম ওয়ার্ডের মতন সব ইউজগুলো চলে আসছে, তাই না? আমরা যারা ওয়ার্ড পারি তাদের কাছে কিন্তু পাওয়ার পয়েন্ট জাস্ট কিচ্ছু না, সবাই কিন্তু নির্দ্বিধায় এই কাজটা করতে পারবো, ভয়ে কিন্তু কিচ্ছু নাই। আচ্ছা, এখন ওয়ার্ডে কিন্তু আমাদের অ্যালাইনমেন্ট ছিল, বুলেট ছিল, তাই না? এখন দেখি এখানেও সেম আছে কিনা, এই যে বুলেটে ক্লিক করলে বুলেট দিচ্ছে, হ্যাঁ এই যে দিচ্ছে। আচ্ছা, যদি আমি এই বুলেটটাকে না রেখে 1 2 3 দিতে চাই, দিচ্ছে, হ্যাঁ তাও দিচ্ছে। তার মানে কিন্তু সেম ওয়েতে আমরা এই কাজগুলো করতে পারি, তাই না? আচ্ছা, আমরা জাস্ট এই বুলেটটাকে ব্যবহার করলাম, অ্যালাইনমেন্ট আমরা পারলাম। ইনডেন্ট একাধিক যদি হইতো তাহলে কিন্তু ইনডেন্ট ব্যবহার করা যাইতো। লাইন স্পেসিং, এই যে এটা কিন্তু যদি একাধিক লাইন থাকতো তাহলে কিন্তু স্পেসিং করতে পারতাম, এখন কিন্তু বিফোর এবং আফটার স্পেসিংটা শো করবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, টেক্সট ডিরেকশন, তাই না? একটা টেক্সট কোন দিকে যাবে, ডিরেকশন মানে কি নির্দেশনা দেওয়া। আর এই যে দেখেন এই অ্যারো চিহ্ন দিয়ে কি বোঝানো হয়েছে, টেক্সটটা জাস্ট কোন দিকে যাবে, কোন দিকে মুভ করবে, তাই না? জাস্ট আপনি এইখানে ডিরেকশনের এই অ্যারোতে ক্লিক করে দেখেন, এটা হরিজেন্টাল, এটা রোটেট, তারপরে হচ্ছে গিয়া এটা কি 70 ডিগ্রি রোটেট করবে, তারপরে এটা কি করবে এভাবে রোটেট করবে। এখন এটাকে জাস্ট আপনি যদি ফন্টের সাইজটা একটু ছোট করে দেন তাহলে কিন্তু একটু সুন্দর করে দেখতে পারবেন, তাই না? আমি জুম করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আচ্ছা, টেক্সটের ডিরেকশনটা আপনি এখন যেইভাবে রাখতে চাচ্ছেন, তাই না? এখন এরকম করলে কি করবেন, আপনি কি ল্যাপটপ বা আপনার পিসির মনিটরটাকে উল্টে নেবেন? না, তাহলে আপনি এটাকে ঠিক করার জন্য আবার কি করবেন, হরিজেন্টালে কিন্তু ক্লিক করে দেবেন, মানে আমরা বাই ডিফল্ট কিন্তু হরিজেন্টালেই থাকি, তাই না? এখন টেক্সটের অ্যালাইন কোথায় হবে, মিডিলে হবে না টপে হবে, এটা কিন্তু টেক্সটের অ্যালাইনটা আপনি এখান থেকে দেখে নেবেন। এইটা কি কাজ করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কাজ করে। আপনি যে টেক্সট বক্সের ভিতরে লিখছেন সেইটা টেক্সট বক্সের ঠিক মাঝ বরাবর থাকবে না টপে থাকবে না মিডিলে থাকবে, এটা কিন্তু ডিপেন্ড করে অ্যালাইন টেক্সের উপরে। ঠিক আছে, তার মানে কিন্তু এই টেক্সের যে অ্যালাইনটা বা অ্যালাইন টেক্সটটা কিন্তু আপনি খুব ভালো করে এখানে মিডিলে ক্লিক করলে মাঝখানে চলে যাবে, তারপর টপে ক্লিক করলে উপরের দিকে চলে যাবে, নিচের অংশটা কিন্তু ফাঁকা থাকবে। আবার যদি আমি বটমে ক্লিক করি উপরের অংশটা ফাঁকা থাকবে, তারপর হচ্ছে গিয়া নিচে আমার লেখাটা চলে আসবে। আচ্ছা, আমরা এত কিছু না করে মিডিলেই লেখাটা দিই, তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আচ্ছা, এখন মনে করেন আপনি এই টেক্সট কি বলে হয় এই স্লাইডটাকে খুব সুন্দর করে সাজাতে চাচ্ছেন। হ্যাঁ, এখন মনে করেন আপনি এই স্লাইডটাকে একটু সুন্দর করে সাজাতে যাচ্ছেন, এখন কি মন খারাপ? না, মন খারাপ করে কোনো লাভ নাই। আমরা জাস্ট শেপে ক্লিক করবো, এই যে ড্রয়িং, আপনার পছন্দের যে জায়গাটা সেটা হচ্ছে কি ড্রয়িং। ড্রয়িং করতে আমরা সবাই ভালোবাসি, তো ড্রয়িংয়ের ভিতরে এই যে শেপগুলো আছে জাস্ট এখানে ক্লিক করলেন। আমরা তো প্রথম তাই না, সবেমাত্র বড় হচ্ছি, পাওয়ার পয়েন্টে কাজ করার পরে আমরা বড় হব, তাই না? এই যে ড্র করলাম, এখন কিন্তু স্লাইডটা দেখতে সুন্দর লাগছে। আমি জুমটা আরেকটু কমিয়ে নিচ্ছি, এই যে একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, তাই না? জাস্ট এটাকে আপনি কন্ট্রোল ধরে আবার নিচের দিকেও দিয়ে দিতে পারেন, সুন্দর একটা স্লাইড তৈরি হয়ে গেছে। তার মানে আপনি এখান থেকে সুন্দর সুন্দর শেপ নিয়ে কিন্তু এভাবে ডিজাইন আঁকতে পারেন, এইভাবে। আচ্ছা, দেন শেপের কাজটাও কিন্তু আমরা শিখতে পারলাম। এখন
এখন যদি শেপের আউটলাইন মানে কালার পরিবর্তন করতে হয় আমরা কি সেটা পারবো না? অবশ্যই পারবো। এই যে হয় আমরা ফরম্যাটে ক্লিক করব, সেখান থেকে কাজ করব, কিংবা আমরা এখানে থেকে শেপের যে ফিল কালারটা আছে এটাও কিন্তু পরিবর্তন করতে পারি। অর্থাৎ আমরা কিন্তু শেপের ফরম্যাটে গিয়েও পরিবর্তন করতে পারি, আবার হোম মেনুতে থাকার পরেও কিন্তু শেপের ফিল কালার পরিবর্তন করতে পারি। আউটলাইন যদি আমাদের বন্ধ করার দরকার হয় বা কালার পরিবর্তন করার দরকার হয়, আমরা কিন্তু আউটলাইনের কালারও পরিবর্তন করতে পারি। আচ্ছা, সেম কাজটাও কিন্তু আমরা এই শেপের ফরম্যাটে ক্লিক করার পরে আবার এখান থেকে নো ফিল বা ফিলের নো আউটলাইন বা এই যে ফিলের কালার কিন্তু আমরা পরিবর্তন করে দিতে পারি। আচ্ছা, এরপরে আমাদের হোম মেনুতে কি আছে? আজকে কিন্তু মূলত আমরা হোম মেনুর সমস্ত কাজগুলো শিখব। শেপের ইফেক্ট দেখেন তো এখানে কি কি আছে। শেপের যে শ্যাডো, রিফ্লেকশন যেগুলো আপনারা ইউজ করতে চান, এখান থেকে জাস্ট প্রেস করার পরে এখানে দিয়ে দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী যেই কাজটা আপনাদের দরকার, যেই শ্যাডো বা রিফ্লেকশনটা দরকার, আপনারা জাস্ট এখানে প্রেস করে দিয়ে দিলেই হবে। শ্যাডোর ইফেক্ট আমরা সবাই জানি দিতে। আমার মনে হয় এই পর্যন্ত কাজ করতে আপনাদের কারোই কোনো সমস্যা হবে না।